Dear student, good afternoon. Welcome to my YouTube channel. আমি প্রিভিয়াস ক্লাসে ফোর্স বা বল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এটাও আলোচনা হয়েছিল যে কোনো বস্তুকে বাইরে থেকে ঠেলা দিলে বা ধাক্কা দিলে বস্তুটির গতির সৃষ্টি হয়। অর্থাৎ আলটিমেট বলা যেতে পারে যে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটির গতির সৃষ্টি হয়। তো এই বল প্রয়োগ করলে বস্তুর গতির সৃষ্টি হয় বা গতি কেমন হয় এই ব্যাপারে স্যার আইজ্যাক নিউটনের গতিসূত্র আমরা আজকে জানব। তো তার আগে স্যার আইজ্যাক নিউটন এর সম্পর্কে একটু জানতে হয়। স্যার আইজ্যাক নিউটন 1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের এক স্থানে উনি জন্মগ্রহণ করেন। উনি এখানেই মানে ওই ইংল্যান্ডেই 1665 খ্রিস্টাব্দে কেমব্রিজের এক কলেজে উনি তার কলেজের পড়া শেষ করেন। তারপর 1669 খ্রিস্টাব্দে উনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছিলেন। উনি একজন বিজ্ঞানী এবং দার্শনিকও বটে। স্যার আইজ্যাক নিউটনের সম্পর্কে তোমরা শুনেছ, বিভিন্ন গল্প পড়েছ হয়তো। হ্যাঁ, তো স্যার আইজ্যাক নিউটন তিনি পদার্থবিদ্যায় এবং গণিতবিদ্যায় বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করেছেন। যেমন পদার্থবিদ্যায় একটু আগে আমরা যেটা বললাম যে গতিতত্ত্বের উপর তিনি গবেষণা করেছেন। তাছাড়া তিনি এই বর্ণালী তত্ত্বের উপরও গবেষণা করেছেন। ফটো ইলেকট্রিক এফেক্ট অর্থাৎ আলোর কণিকা তত্ত্ব সম্পর্কেও তিনি গবেষণা করেছেন। আবার মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ সম্পর্কেও তিনি গবেষণা করেছেন। এইগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু পদার্থবিদ্যার উপর তিনি গবেষণা। গণিতবিদ্যায়ও তিনি গবেষণা করেছেন, যেমন ক্যালকুলাস। তোমরা ক্যালকুলাস পরে শিখবে। তো ক্যালকুলাস তিনি উদ্ভাবন করেছিলেন এবং দ্বিপদ উপপাদ্য সেগুলো তোমরা উঁচু ক্লাসে গেলে পড়বে। তো যাই হোক, তো স্যার আইজ্যাক নিউটন উনি একজন বিজ্ঞানী এবং দার্শনিকও। আবার তার সাথে উনি একজন লেখকও। ওনার লেখা বই হলো প্রিন্সিপিয়া, বিশ্ববিখ্যাত বই প্রিন্সিপিয়া। ওই বইতেই তিনি তার এই গতিসূত্রগুলি লিখেছিলেন। তো এখন আমরা ওই গতিসূত্রগুলি আলোচনা করব। মোট 3টি গতিসূত্র আছে। আজকে আমরা প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করছি। তো প্রথম গতিসূত্র কি? নিউটনের প্রথম গতিসূত্রে কি লেখা আছে? সেখানে বলা হচ্ছে যে কোনো বস্তুর উপর বাইরে থেকে ফোর্স বা বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং কোনো গতিশীল বস্তু প্রথমে যে গতিবেগে যে দিকে গতিশীল ছিল চিরকাল ওই দিকে একই গতিবেগ নিয়ে চলতে থাকবে। এটি হলো নিউটনের প্রথম গতিসূত্র। তোমরা এটাকে পড়ে মুখস্থ করবে এবং বিষয়টাকে বুঝে নিতে হবে। তো এখানে দেখো যে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে।
বলা হয়েছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয়। আমরা আগের দিন বলেছিলাম যে আমি এখানে বস্তু একটা নিচ্ছি, এই বস্তু এখানে আছে, এই বস্তুকে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে কিন্তু বস্তুটি এই জায়গায় থাকছে। তাহলে এখানে এই বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে আমাকে কিন্তু বল প্রয়োগ করতে হচ্ছে। এই যে আমি নিয়ে যাচ্ছি, হাত দিয়ে বল প্রয়োগ করছি, বা একে যদি আমি সরাতে চাই তাহলে আমাকে ঠেলতে হচ্ছে। অর্থাৎ কি বললাম, বল প্রয়োগ করলে বস্তুটির গতি হবে, বল প্রয়োগ যদি না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এবং এখানে বলা হয়েছে কি, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলবে, বা গতিশীল বস্তু প্রথমে যে গতিবেগে চলছিল যেই দিকে, চিরকাল সেই দিকে সেম গতিবেগ নিয়ে চলতে থাকবে, এটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটু উদাহরণ দিয়ে বোঝানো যায় যে এই বস্তুটাকে যদি আমি সামনের দিকে যদি একটু ঠেলে ছেড়ে দিই তাহলে কি হবে, সামনের দিকে একটু গিয়ে থেমে গেল। কিন্তু এখানে নিউটনের গতিসূত্রে বলা হচ্ছে যে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেই বস্তুটি চিরকাল সমবেগে একই দিকে চলতে থাকবে। তাহলে এখানে এই বস্তুটাকে আমি তো গতিশীল করেছিলাম সামনের দিকে, তাহলে এই বস্তুটি কিছুটা গিয়ে থেমে গেল কেন, সমবেগে সরলরেখায় গেল না কেন? কারণ এই বস্তুটিকে কোনো একটি বল বাধা দিয়েছে, অর্থাৎ এই বস্তুর গতির বিরুদ্ধে কোনো একটি বল বা ফোর্স বাধা দিয়েছে, যার জন্য এই বস্তুটি কিছুটা গিয়ে থেমে গেছে। সেই বাধা বলটিকে বলা হয় ঘর্ষণ বল। এই যে আমি এখানে বই নিয়েছি, বইয়ের তল এবং এই যে বস্তুটার তল, এই দুটি তলের সংযোগস্থলে একটি বল কাজ করে যাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বলের জন্যই বস্তুটি থেমে গেছিল, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ হয়েছিল যার জন্য বস্তুটি থেমে গেছে। সেই বলটি হলো কি না, ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। যদি এই ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল না থাকতো তাহলে এই বস্তুটি সরলরেখায় সমবেগে চিরকাল চলতে থাকতো, কোনোদিন একে থামানো যেত না। ঠিক আছে, তো এখানে আজকে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে জানব। তাহলে প্রথম গতিসূত্রে আমরা আরও কিছু কিছু বিষয় জানতে পারবো। যেমন প্রথম গতিসূত্র থেকে জানা যায় জাড্য কাকে বলে। জাড্য কাকে বলে আমরা জানব। জাড্য কাকে বলে, যে কোনো বস্তু যে অবস্থায় আছে, এখানে অবস্থায় বলতে আমরা কি বলতে চাইছি, কোনো বস্তু যদি স্থির থাকে তার অবস্থাকে আমরা স্থিতি বলি, আর কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার অবস্থাকে আমরা বলি গতি। তাহলে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, অর্থাৎ কোনো স্থির বস্তু সে চাইবে যে চিরকাল আমি যেন স্থির থাকি, এবং কোনো গতিশীল বস্তু সে চায় যে আমি যে দিকে কিছু গতিবেগ নিয়ে যদি যাই তাহলে ওই সেম ডিরেকশনে সেম গতিবেগ নিয়ে যেমন চিরকাল থাকতে পারি। এই যে টেন্ডেন্সি বা এই যে প্রবণতা, তাকেই বলা হয় পদার্থের জাড্য ধর্ম। তো এই জাড্য ধর্ম বা জাড্যতা পদার্থের কী কী বিষয়ের উপর নির্ভর করে না, কোনো পদার্থের ভর যত বেশি হবে ওই পদার্থের জাড্য ধর্ম তত বেশি হবে। ঠিক আছে, যে পদার্থের বা যে বস্তুর ভর যত বেশি হবে ওই বস্তুর জাড্য ধর্ম তত বেশি হবে। যেমন আমি একটি উদাহরণ হিসেবে বলতে পারি যে 1 কেজি একটি বাটখারা এবং 5 কেজি একটি বাটখারা নিলাম। এই দুটি বাটখারার মধ্যে যার ভর বেশি, অর্থাৎ এখানে 5 কেজি বাটখারাটির ভর বেশি, তাহলে 5 কেজি বাটখারাটির জাড্য ধর্ম বেশি হবে। বা যদি আমি আরও একটি উদাহরণ দিই, যে একটি জিনিসপত্র বা মাল ভর্তি করা একটি ট্রাক
আর একটি খালি ট্রাক, এই দুটি ট্রাকের মধ্যে সেম মানে একই আকৃতির দুটি ট্রাক নিয়েছি, একটি খালি আর একটি মাল ভর্তি। এই দুটি ট্রাকের মধ্যে মাল ভর্তি ট্রাকটির জাড্য ধর্ম বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে স্থিতিজাড্য কাকে বলে। তাহলে তোমাদের কি বলতে হবে যে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে। এবং পরীক্ষায় আরও প্রশ্ন আসে যে গতিজাড্য কাকে বলে। তখন কি বলতে হবে যে কোনো গতিশীল বস্তুর সরল রেখায় সমবেগে চলার প্রবণতাকে বা সবসময় গতিতে থাকার প্রবণতাকে গতিজাড্য বলা হয়। তো এখানে আমরা এই স্থিতিজাড্য এবং গতিজাড্যের কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আসছি স্থিতিজাড্যের একটি উদাহরণ বলছি তোমাদের। যেমন তোমরা বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো, যখন বাসে যদি সিটে বসে থাকো বা সিটে না বসে যদি দাঁড়িয়ে থাকো তাহলে আরও ভালো করে বোঝা যাবে। সিট পাওনি, ধরো দাঁড়িয়ে আছো, তো কোনো কিছুকে না ধরেই তুমি দাঁড়িয়ে আছো বাসটি হঠাৎ চলা শুরু করলো, তখন কি দেখা যায় যে হুড়মুড়িয়ে পিছনের দিকে চলে যেতে বা পড়ে যেতে দেখা যায়। এই অভিজ্ঞতা তোমাদের আছে। তো এক্ষেত্রে এই ঘটনাটা কেন ঘটলো? কারণ বাসটি যখন চলা শুরু করলো তখন আমাদের শরীরের নিম্নাংশ অর্থাৎ পা বাসের সাথে অ্যাটাচড হয়ে আছে। তো বাস যখন চললো, বাসের পাটাতন চলা শুরু করলো এবং আমাদের পা যেহেতু বাসের পাটাতনের সাথে সংস্পর্শে আছে, তাহলে আমাদের পাও বাসের পাটাতনের সাথে চলতে শুরু করলো। কিন্তু আমাদের শরীরের উপরের অংশ অর্থাৎ মাথা, এই উপরের অংশগুলো তারা কিন্তু স্থির থাকতে চেয়েছিল, যার জন্য আমরা পিছনের দিকে হেলে গেছিলাম। এটি হলো স্থিতিজাড্যের একটি উদাহরণ। তো একইভাবে আমরা গতিজাড্যের উদাহরণও পাই। বাসটি যেমন একটি উদাহরণ হচ্ছে সেই একই উদাহরণ। যেমন একটি চলন্ত বাসটি চলছে, হঠাৎ করে ব্রেক কষলো, তখন কি দেখা যায় যে আমরা সামনের দিকে হুড়মুড়ে চলে যাই। তখন জাস্ট উল্টো ঘটনাটা। কারণ কি না, কারণ আমাদের শরীরের নিম্ন অংশ অর্থাৎ পা বাসের পাটাতনের সাথে যুক্ত। বাস যখন ব্রেক করলো, বাসটি থেমে যাওয়ার টেন্ডেন্সি, তখন বাসের পাটাতনও তখন থামার মানে গতি থেকে স্থিতি হচ্ছিল, অর্থাৎ আমাদের শরীরের নিম্নাংশ স্থির হতে চাইছিল, মানে স্থির হচ্ছে, কিন্তু আমাদের শরীরের উপরের অংশ যেহেতু গতিতে ছিল, পুরো সামগ্রিক অংশটি গতিতে ছিল, তাহলে আমাদের শরীরের উপরের অংশ চাইছিল গতিতে থাকতে। অর্থাৎ আমাদের শরীরের উপরের অংশ সে সর্বদা গতি বজায় রাখতে চাইছিল, অর্থাৎ সবসময় গতিতে থাকতে চাইছে। এই যে গতিতে থাকার টেন্ডেন্সি, যার জন্য আমরা সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলাম, এটাই হলো গতিজাড্যের একটি উদাহরণ। তো এই বিষয়গুলো তোমরা জেনেছ বা আরও জানানো হচ্ছে তোমাদের। তাছাড়া আমরা আরও উদাহরণ দিতে পারি। যেমন তোমরা দেখেছো অনেক সময় বেশ কিছু পাখিদের দেখেছো তোমরা যে কিছুটা ওড়ার পর পাখিগুলো আর ডানার ঝাপট না দিয়েও বেশ কিছুটা চলে যাচ্ছে। ডানার ঝাপট দিচ্ছে না, অথচ কিছুটা পাখি কিছুটা চলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? কারণ পাখি যখন উড়ছিল, পাখির ওড়ার একটা গতিবেগ ছিল। এবার পাখি যখন উড়তে উড়তে ডানার ঝাপট দিতে দিতে একটা সময় ডানার ঝাপট বন্ধ করলো, তখন ওই ডানার ঝাপট যে মুহূর্তে বন্ধ করেছিল সেই মুহূর্তে পাখিটির গতিবেগ নির্দিষ্ট একটি গতিবেগ ছিল। একটু আগে যে আমি বললাম গতিজাড্য, অর্থাৎ এই পাখি পুরো শরীরটা গতিতে আছে, অর্থাৎ গতিজাড্যের দরুন পাখির চাইবে তার গতি সবসময় বজায় থাকুক, যার জন্য
পাখিটি কিছুটা মানে ডানার ঝাপট না দিয়েও কিছুটা উড়ে আসতে পারছিল। তাছাড়া তোমরা এটাও দেখেছো সাইকেল চালাতে চালাতে বেশ কিছুক্ষণ সাইকেল চালালে তারপর তুমি পেডেল করা বন্ধ করে দাও, তখন দেখবে সাইকেল কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না। পেডেল করা বন্ধ করে দিলেও সাইকেল বেশ কিছুটা চলে যায়, তারপর গিয়ে বন্ধ হয়। যদি আমি পেডেল করা বন্ধ করে দিই, কারণ কি না, কারণ একই, যখন আমি পেডেল করা বন্ধ করেছিলাম সেই মুহূর্তে সাইকেলের একটি গতিবেগ আছে, অর্থাৎ সেই গতিবেগ এবং তার একটা নির্দিষ্ট অভিমুখ আছে। গতিজাড্যের দরুন সাইকেলটির চাইবে যে তার গতিবেগ একই থাকুক এবং একই দিকে একই থাকুক, যার জন্য সাইকেলটি কিছুটা চলে যেতে পারে। ঠিক আছে, এই উদাহরণগুলো তোমরা বাস্তবের সাথে তোমরা দেখেছো। তাছাড়া তোমরা যদি আমি আরও একটি উদাহরণ দিতে পারি, তোমাদের পড়ার টেবিলে যে ড্রয়ারটি আছে সেই ড্রয়ারটি কিছুটা খুলে দাও, এবারে সেই ড্রয়ারের মধ্যে একটি পেন রেখে দাও। ঠিক আছে, এরপর এই ড্রয়ারটাকে তুমি খুব জোরে বন্ধ করে দাও। কি দেখবে না, ড্রয়ারটি যদি আমি যখন বন্ধ করে দেবো তখন দেখবে পেনটা ওই যে ড্রয়ারের মাঝখানে তুমি রেখেছিলে, ড্রয়ারের মাঝখানে কিন্তু পেনটি নেই, পেন চলে এসছে একদম সামনের দিকে। আবার ড্রয়ারটিকে যদি তুমি জোরে খুলে নাও, সামনের দিকে বের করে নাও ড্রয়ারটিকে, দেখবে পেনটি তখন কোথায় ছিল, পেনটি কিন্তু আর সেই একদম ফ্রন্টের না থেকে একদম পিছনের দিকে চলে গেছে। কেন চলে গেছে, কারণ এখানেও সেই জাড্য ধর্মের দরুন হয়েছে। আমি একটু আগে যে বাসের উদাহরণটা দিলাম, সেম একইভাবে তোমরাও নিজেরা ভেবে দেখবে কেন পেনটি ওই স্থানে নেই। যেমন আমরা বাসের ক্ষেত্রে কি বললাম, বাসটি যখন চলা শুরু করে তখন আমরা পিছনের দিকে চলে আসি বাসের গতির জন্য। আবার বাসটি যখন ব্রেক করে তখন আবার দেখি সামনের দিকে চলে আসতে হয়। এখানেও তো সেম ঘটনাটা তাই অনেকটাই। তো যাই হোক, এগুলো তোমরা পড়বে। তাছাড়া আমরা দেখি যে কুলোর সাহায্যে কি করা হয়, যে চাল থেকে তুষগুলোকে আলাদা করা হয়, সেখানেও কিন্তু জাড্য ধর্মের সাহায্যে এটা আলাদা হয়। জামা কাপড় ধুলো হলে আমরা কি করি, একটা লাঠি দিয়ে তাকে বেশ হালকা হালকা করে আঘাত করে জামা কাপড় থেকে ধুলোগুলোকে আলাদা করি। কি করে সম্ভব এখানে না, আমরা যখন লাঠি দিয়ে জামা কাপড়ে আঘাত করছি তখন জামা কাপড়ের যে সুতোগুলো সেগুলো গতিশীল হচ্ছে, কিন্তু ধুলোগুলোর যে সুতোর ফাঁকে ফাঁকে যে ধুলোগুলো বসে আছে সেই ধুলোগুলো কিন্তু গতিশীল হচ্ছে না, যার জন্য তারা কি হচ্ছে, ওই জামা কাপড় থেকে আলাদা হয়ে যাচ্ছে। জামা কাপড়ের সুতো গতিশীল কিন্তু ধুলো গতিশীল নয়। তাহলে ধুলোগুলো কি চাইছিল, তারা চিরকাল স্থির থাকতে চাইছিল, যার জন্যই তো আলাদা হলো গতিশীল সুতো থেকে। ঠিক আছে, তো আমরা আরও অনেক উদাহরণও দিতে পারি। যেমন আমি এখানে একটি উদাহরণ দিতে পারি, ধরো এখানে একটি বই আছে, একটি পেজ নিয়েছি, একটি বই আছে এখানে, একটা বই। এবারে আমি এই পেজের উপর বইটাকে রাখলাম, দেখতে পাচ্ছ পেজের উপর বইটাকে রাখলাম। আমি এটাকে আরেকটু উঁচু করি, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। এই যে দেখো, এটা পেজ, তারপর বই রেখেছি। এবার আমি এই পেজটাকে জোরে টেনে নিচ্ছি, কি দেখা যায় দেখো। তাহলে যখন আমি জোরে পেজটাকে টেনে নিলাম
তখন কি দেখলাম যে এই বইটা কিছুটা সরে গেছে, কিন্তু পেজের সাথে পুরোটা চলে যায়নি। কারণ কি না, কারণ এই বইটা হচ্ছে স্থির বস্তু, পেজটা ছিল গতিশীল বস্তু। তো যখন আমি এটাকে টেনে নিলাম, তখন এই বইয়ের সঙ্গে পেজের যে জায়গাটা, পেজ যেখানে টাচ হয়েছিল সেই জায়গাটি গতিশীল হওয়ার চেষ্টা করেছে। যেমন আমরা একটু আগে বললাম, বাসে যখন আমরা দাঁড়িয়ে থাকি, বাসটি যখন চলা শুরু করে তখন বাসের পাটাতনও চলতে থাকে। আমাদের পা যেহেতু পাটাতনের সাথে অ্যাটাচড হয়ে আছে, তাহলে পাটাও পাটাতনের সাথে সমগতিবেগে চলতে থাকে। এখানেও সেম, যে জায়গাটায় টাচ হয়ে আছে সেই জায়গাটা এই পেজের গতিবেগ নিয়ে চলা শুরু করেছিল, কিন্তু বাকি অংশটি, বইয়ের বাকি অংশটি স্থির থাকতে চেয়েছিল। যেহেতু বইটি স্থির বস্তু, তাই তাহলে কি দেখলাম যে যেহেতু বইটি গতিশীল হয়নি, কারণ বইটি আগে থেকেই স্থির ছিল, অর্থাৎ স্থিতিজাড্যের জন্য সে সবসময় স্থির থাকতে চেয়েছিল। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো তোমরা দেখবে। তাছাড়া আমরা এটাও দেখেছি, তোমরা যখন স্কুলের স্পোর্টস ইভেন্টে নাম দাও, সেখানে আমরা লং জাম্প ইভেন্টটি থাকে, তো সেই লং জাম্প ইভেন্টের সময় কি দেখা হয়, প্রতিযোগীরা অনেক দূর থেকে ছুটে এসে একটা স্থান থেকে লাফ দেয়। কারণ কি না, কারণ যখন অনেক দূর থেকে যখন কেউ ছুটে আসে তখন তার মধ্যে একটা গতি সৃষ্টি হয়, অর্থাৎ গতিজাড্যের সৃষ্টি হয়, যার জন্য, অর্থাৎ এই গতিজাড্যের জন্য ওই প্রতিযোগী অনেকটা দূর পর্যন্ত লাফ দিতে পারবে। ঠিক আছে, অনেকটা দূর পর্যন্ত লাফ দেওয়ার সক্ষম হবে ওর ক্ষেত্রে। ওই জন্য প্রতিযোগী অনেক দূর থেকে ছুটে আসে। ঠিক আছে, আমরা আরও অনেক উদাহরণও দিতে পারি। যেমন তোমরা আরেকটি তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে বা বাড়িতে করে দেখবে হয় কিনা দেখবে, যে একটি পোস্ট কার্ড নেবে, একটি কয়েন নেবে, এবার একটি কাঁচের একটা গ্লাস বা বাটি নিলেই হবে। যেমন আমি এখানে করছি, দেখো তোমরা প্রত্যেকে এখানে দেখো, এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, এখানে একটা কয়েন নিয়েছি। এবার এইটা অনেকটা পোস্ট কার্ডের মতো, এটা অনেকটা পোস্ট কার্ডের মতো, এটাকে নিয়েছি, একটু মোটা, একটু বেশ পেজটা মোটা। এবার এর উপর রেখেছি আমি, এবার কয়েনটাকে আমি এইখানে রেখেছি, দেখা যাচ্ছে কয়েনটাকে আমি এখানে রেখেছি। এবার আমি যদি এইখানে এটাকে যদি আঘাত করি তাহলে কি হবে, না, তাহলে দেখব যে এই পোস্ট কার্ডটি বাইরে বেরিয়ে যাচ্ছে, আর কয়েনটি দেখব এই বাটিতে পড়ে যাচ্ছে। কয়েনটি কিন্তু পোস্ট কার্ডের সাথে বাইরে চলে যাচ্ছে না। দেখি কি হয়। এটা আরেকবার আমি করছি, আরেকটু জোরে করতে হতো, ফোর্সটা দিতে হতো। দেখতে পেলে কয়েনটা এই বাটিতে। তাহলে এখানে আমরা এটাই ভাবছিলাম যে কয়েনটা পোস্ট কার্ডের সাথে বাইরে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু কয়েনটা থেকে গেল, পোস্ট কার্ডটি বাইরে চলে গেল। কারণ কি না, কারণ এখানে পোস্ট কার্ডটি এখানে গতিশীল বস্তু, যেহেতু আমি একে ফোর্স দিয়েছি, পোস্ট কার্ডটি এখানে গতিশীল বস্তু। কয়েনটির উপর আমি কিন্তু ফোর্স দিইনি, এখানে কয়েনটি স্থির বস্তু। তাহলে পোস্ট কার্ডটি গতিশীল বস্তু, কয়েনটি তার উপরে রাখা ছিল স্থির বস্তু। এখানে কয়েনটি তার স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চেয়েছিল এবং সে স্থির থেকেছিল।
ওই জন্য তাকে আমি কোথায় রেখেছিলাম, এইরকম জায়গায় রেখেছিলাম, মিডিলে। অর্থাৎ সে মিডিলে স্থির থাকতে চেয়েছিল কয়েনটি। তাহলে মিডিলে যদি স্থির থাকে এবং পোস্ট কার্ডটি যদি সরে যায় ওই জায়গা থেকে, তাহলে কয়েনটি কোথায় যাবে? এই বাটিতেই পড়বে। অর্থাৎ এটি একটি স্থিতিজাড্যের উদাহরণ। তাহলে আজকে আমরা নিউটনের প্রথম গতিসূত্র আলোচনা করলাম এবং সেই প্রথম গতিসূত্র থেকে জানলাম যে জাড্য সম্পর্কে জানলাম, এবং আরেকটি বিষয় সম্পর্কে জানবো যে বলের সংজ্ঞা বা ডেফিনেশন অফ ফোর্স। যদি তোমাকে বলা হয় যে ফোর্স বা বল কাকে বলে, তখন আমরা এটা বলতে পারি যে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করে বস্তুটির স্থিতি বা গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় তাকেই বলে বল বা ফোর্স। স্থিতি বা গতিশীল অবস্থার পরিবর্তন করা যায়, অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে যা প্রয়োগ করে, অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে তাকে আমরা কী করি, বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে গতি করতে পারি। আবার কোনো গতিশীল বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে স্থির করতে পারি। আবার কোনো গতিশীল বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে তার গতিকে বাড়াতে পারি। কি বললাম, যে কোনো স্থির বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটির গতি হয়, যেটা আমি আগেই বলেছিলাম। এই হচ্ছে একটা বস্তু, বাইরে থেকে বল প্রয়োগ করছি, গতি শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে বলছি কি, কোনো গতিশীল বস্তুকে বাইরে থেকে গতির বিপরীতে বল প্রয়োগ করলে গতিশীল বস্তুটি স্থির হয়। যেমন এইখানে দেখো, এই যে বস্তুটা আমি বল প্রয়োগ করে সামনের দিকে নিয়ে যাচ্ছি, সামনের দিকে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কিছুটা গিয়ে তো থেমে গেল। কারণ কি না, কারণ গতির বিরুদ্ধে, অর্থাৎ গতি যদি সামনের দিকে হয় তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করেছে, যার জন্য বস্তুটি থেমে গেছে। অর্থাৎ গতিশীল অবস্থার কে পরিবর্তন করে স্থিতি করেছে, অর্থাৎ গতি অবস্থার পরিবর্তন ঘটেছে। আচ্ছা, আমি আরেকটি কি বললাম, যে কোনো গতিশীল বস্তুকে গতির দিকে, অর্থাৎ গতির অভিমুখে বল প্রয়োগ করলে তার গতিবেগ বেড়ে যায়। যেমন এই বস্তুটি এই দিকে যদি গতিশীল থাকে, ধরো একটা বস্তু নিলাম, এই বস্তুটি এটা সামনের দিকে গতিশীল, এই অবস্থায় যদি আমি আরও যদি বল দিই, যেমন আমি এই হাত দিয়ে এই বস্তুর উপর বল দিচ্ছি, যার জন্য বস্তুটি, এই হাত দিয়ে এই বস্তুটির উপর সামনের দিকে বল প্রয়োগ করছি, যার জন্য বস্তুটি সামনের দিকে গতিশীল। এবারে আমি কি করলাম, বাম হাত দিয়ে আরও বল দিলাম, তাহলে কি হলো, তাহলে আগে যে গতিবেগে ছিল এখন গতিবেগটা আরও বেড়ে গেল। অর্থাৎ গতির অভিমুখে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর গতিবেগ বেড়ে যাবে। তাহলে এই ঘটনাগুলি আজকে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র আলোচনা করব। ঠিক আছে, ওকে।